জেনারেল স্টাডিজের আজকে আমাদের ক্লাস হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি লেকচার নাম্বার 2। ওকে, তো আমরা প্রিভিয়াস ক্লাসে কি করছিলাম? প্রিভিয়াস ক্লাসে আমরা আচ্ছা, যারা নতুন আছো না তারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও যে আমাদের এই পুরো সেশন জুড়ে আমরা এই ভূগোলের এই বিষয়গুলোকে কমপ্লিট করব। ঠিক আছে, একবার স্ক্রিনশট নিয়ে নাও। কিন্তু তার আগে হ্যাঁ, আমরা যেটা করছিলাম ফিজিক্যাল জিওগ্রাফি পড়ছিলাম। তো ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে প্রিভিয়াস ক্লাসে আমি বিগ ব্যাং দাদা নিয়ে আমার না স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমি লেফট হয়ে জয়েন হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ বিগ ব্যাং থিওরিটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সেইখানে কিছু একটু বাদ রয়েছে, আমার একটু বলো তো কোন পর্যন্ত তোমাদের গতদিন হয়েছিল? Just after recombination, decoupling. আচ্ছা, ওই আচ্ছা আচ্ছা, জাস্ট আফটার রিকম্বিনেশন অর ডিকাপলিং এখান থেকে শুরু হবে আজকে, না এটা হয়ে গেছিল? এখান থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি গুড। চলো তাহলে 5 নম্বর পয়েন্ট করো, যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো তারা বুঝতে পারছো 5 নম্বর ক্লাস পয়েন্ট হবে এখানে। তাহলে এইখানে পয়েন্টটাকে হেডিং লাগাও যে জাস্ট আফটার রিকম্বিনেশন ওকে, অর এটাকেই আমরা রিকম্বিনেশন, এটাকে আমরা বলি হচ্ছে ডিকাপলিং। ওকে, সো এটার পরে কি ঘটনা ঘটলো এখন আমরা দেখতে চলেছি। এই সময়ে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে এইখানে ম্যাটারগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছে এবং তাদের লুমিনাস একটা ক্যারেক্টারিস্টিক্স চলে এসছে। মানে আস্তে আস্তে ম্যাটারগুলো ঠান্ডা হচ্ছে এবং তাদের থেকে একটা উজ্জ্বলতা বা লাইট এমিশনের একটা ব্যাপার হচ্ছে। তাহলে এখানে লেখো যে ম্যাটার through the universe is now cool। এখন ম্যাটারগুলো ঠান্ডা হচ্ছে প্লাস লুমিনাসও হচ্ছে। ওকে, লুমিনাসও হচ্ছে। চলো 2 নম্বরে কি ঘটনা ঘটছে? এই সময় আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল ক্লটিং হচ্ছে, ইনিশিয়াল ক্লট ফর্মেশন হচ্ছে। কথা হলো দাদা ক্লট কি গো? ক্লট হচ্ছে, দেখো যখন বিগ ব্যাং হয়েছিল তখন প্রচুর পরিমাণে ডাস্ট পার্টিকেল এবং গ্যাসিয়াস পার্টিকেল সেটা সমগ্র ইউনিভার্স জুড়ে ছড়িয়ে পড়েছিল। এবার ধীরে ধীরে সেইগুলো যেহেতু ফান্ডামেন্টাল ফোর্স নেচারে ক্রিয়েট হয়ে গেছে ওই সময়ে, অর্থাৎ ফান্ডামেন্টাল ফোর্স বলতে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলছি। তো সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এই গ্যাস আর ডাস্ট পার্টিকেলগুলো ডিউ টু গ্র্যাভিটি একে অপরের কাছাকাছি আসতে শুরু করেছে। সেই কারণে এই স্টেজে এসে ইউনিভার্সে ইনিশিয়াল ক্লট তৈরি হতে শুরু করেছে। তাই দ্বিতীয় পয়েন্টে আমরা লিখব যে ইনিশিয়াল ক্লটসকে সিঙ্গেল কোটের মধ্যে রাখো, বিগিন টু ডেভেলপ। অর্থাৎ এইখানে এই স্টেজে এসে কি হলো না, এই স্টেজে এসে ইনিশিয়াল ক্লটস বিগিন টু ডেভেলপ। ওকে, এখন প্রশ্ন হলো কেন এমনটা হচ্ছিল এই সময়, ওয়াই? তাহলে আনসার হবে যে বিকজ অফ ফান্ডামেন্টাল ফোর্স ওকে, ফোর্সেস অফ নেচারের ফান্ডামেন্টাল ফোর্সেসের জন্য। ওকে, তাহলে এইখানে ব্র্যাকেটে লিখে রাখো যে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এই আসলে কি এই ক্লটস মানে কি, এই বিষয়টাকে একটুখানি আমরা এলাবোরেট করি। এই ক্লটস মানে হচ্ছে গ্যাস প্লাস ডাস্টের মিশ্রণ। গ্যাস প্লাস ডাস্ট এক জায়গায় এসে, হ্যাঁ, ডিউ টু গ্র্যাভিটি এরা এক জায়গায় আসতে শুরু করেছে, যার কারণে ইনিশিয়াল ক্লট ফর্মেশনটা এই স্টেজে হয়ে গেছে। ওকে, আসলে ব্যাপারটা কেমন দেখো, গ্যাস পার্টিকেলসগুলো এরকম করে করে একটা জায়গায় সেন্টার ওয়েতে ঘুরতে থাকছে এবং এইটাকেই একবারে আমরা বলবো হচ্ছে যে এটা একটা ক্লটস। ওকে, এটা একটা ক্লট। এরকম ডাস্ট পার্টিকেল, গ্যাস পার্টিকেলগুলো একটা জায়গায় এরকম করে রান করতে, মানে সার্কুলার ওয়েতে মুভ করতে শুরু করেছে। আর সেইভাবেই এই জিনিসগুলো কি হচ্ছে না, ক্লটস হয়ে যাচ্ছে। এবার এই ক্লটসগুলো দেখতে কেমন দেখো, এই পার্টটাই এরকম হয়ে যাচ্ছে, এরকম ক্লট ফর্মেশন। এই যে জিনিসগুলো এরকম ক্লট ফর্মেশন করছে। ঠিক আছে, এই স্টেজে এসে। ওকে, এবার ঘটনা হচ্ছে যে এই ক্লটসগুলোর যে ইনভলভমেন্ট সেটা দুটো অ্যাসপেক্ট থেকে দেখা যেতে পারে। ওকে,
একটা এদের পার্টকে বলবো আমরা ব্যারিয়েন্স, আর একটা পার্টকে আমরা বলবো ডার্ক ম্যাটার। ওকে, দেখো মহাবিশ্বে সবেমাত্র ক্লট ফর্মেশন হচ্ছে, তার মানে এখনো পর্যন্ত তারা, গ্রহ, নক্ষত্র এই সমস্ত কিচ্ছু আসেনি, সবেমাত্র গ্যাস অ্যান্ড ডাস্ট পার্টিকেলগুলো মিলে মিলে ক্লট তৈরি হচ্ছে এই অবস্থায় এসে। এর ওপরে গিয়ে কিন্তু আমাদের নক্ষত্র ফর্মেশন ইত্যাদি ইত্যাদি হবে। আজকে আমরা সেখান থেকেও পড়ব যে কিভাবে নক্ষত্র ফর্মেশন হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে। ওকে, আচ্ছা, ভূগোলের এই প্রথম কয়েকটা ক্লাস দেখে তোমাদের মনে হতে পারে হাবিজাবি কিসের জন্য লাগবে না, মনে হতে পারে। সো একটু ধৈর্য ধরো, হ্যাঁ, আমরা তো অনেকভাবে অনেক দিন ধরে সময় করেছি, সো একটু ধৈর্য ধরো, আমাদের লার্নিংটা একেবারে বেস থেকেই হোক। ওকে, আচ্ছা চলো, তাহলে কি বললাম আমি, এবার নেক্সট আমি 3 নম্বর একটা পয়েন্ট করবো। সো এই পর্যন্ত যদি নোট হয়ে যায় সবার মুছে দেবো। দাদা একটু ওইটা একটু বলুন তো, ওই যে গ্যাস প্লাস ডাস্ট। হ্যাঁ, গ্যাস আর ডাস্টগুলো একসাথে গ্র্যাভিটেশনের জন্য একে অপরের সাথে মিশতে শুরু করেছে, যার কারণে এটা এটা দেখতে বুঝতে পারছি না লেখাটা কি আছে, টু গ্র্যাভিটি, ওর আগের লেখার ডিউ টু লাইনটা কি? গ্র্যাভিটি, এটা হ্যাঁ, ও সরি, এটা ডিউ, হ্যাঁ, ডিইউই, ডিউ টু গ্র্যাভিটি। ওকে, গ্যাস প্লাস ঠিক আছে। ডাস্ট ক্লট তৈরি করছে, ফর ওয়াই, ডিউ টু গ্র্যাভিটি। ওকে, চলো এরপরে আমরা লিখি 3 নাম্বার পয়েন্ট। স্যার, হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ, বলছি আপনি ফার্স্টেই লিখলেন যে তখন কুল হচ্ছে এবং লুমিনাস হচ্ছে, মানে লুমিনাস বলছে উজ্জ্বল, হ্যাঁ তাই তো? হ্যাঁ উজ্জ্বলতা পাচ্ছে। হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে কি উজ্জ্বলতা হয়? হ্যাঁ, দেখো এমন একটা স্টেজ, হ্যাঁ, যেখানে তাপমাত্রা কত মিলিয়ন ছিল একটু বলতে পারবে? 10,000 মিলিয়ন মিলিয়ন। 1000 হ্যাঁ, তো 1000 মিলিয়ন মিলিয়ন ছিল না গিগা টেম্পারেচার? ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গা থেকে এসে ধীরে 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 তাপমাত্রা কমতে কমতে তারপরে লুমিনোসিটিটা ক্রিয়েট হচ্ছে অ্যাকচুয়ালি, বুঝতে পারলে? ভিজিবল লাইটটা Okay. আসছে আর কি, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে 3 নম্বর পয়েন্টে লেখো যে দিজ ক্লটস involve two aspects। এটা দুটো অ্যাসপেক্টসের সাথে জড়িত আমরা বলতে পারি। কেমন? এই দুটো অ্যাসপেক্টস কি? একটাকে আমরা বলতে পারি হচ্ছে ব্যারিয়ন্স, BARYONS, ব্যারিয়ন্স। আরেকটা পার্টকে আমরা বলতে পারি ডার্ক ম্যাটার। তাহলে ব্যারিয়েন্স আর হচ্ছে ডার্ক ম্যাটার। মনে রাখবে সেই সময় আমাদের ইউনিভার্সের 85% পার্টই হচ্ছে কিন্তু এই ডার্ক ম্যাটার। তাহলে ডার্ক ম্যাটারটা কি? এটা হলো 85% অফ দ্য ইউনিভার্সের 85%ই হচ্ছে ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার মানে কি? যে জিনিসগুলোকে আমরা এখনো অবজার্ভ করতে পারিনি, অর্থাৎ লিখে রাখো যে ম্যাটার that could not be seen, অর্থাৎ যেটাকে এখনো দেখা সম্ভব হয়নি আমাদের, এই জন্য ডার্ক ম্যাটার বলা হচ্ছে। আর ব্যারিয়েন্স মানে কি? যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ম্যাটার। ওকে, ম্যাটার দ্যাট কুড বি সিন, যেগুলোকে দেখা যায় সেগুলোকে আমরা বলছি ব্যারিয়েন্স, আর যেগুলোকে দেখা যায় না সেগুলোকে আমরা বলছি ডার্ক ম্যাটার্স। ওকে, এবার ধীরে ধীরে এই ক্লটসগুলো, হ্যাঁ, রাফলি 10 মিলিয়ন্স টাইমস দ্য প্রেজেন্ট সাইজ অফ সান। ওকে, আচ্ছা চলো 4 নম্বর পয়েন্টের মধ্যে এটা লিখিয়ে দিই আমি। বলছি দ্য ফার্স্ট স্টার্স, মানে প্রথমের যে স্টার্সগুলো সেইগুলো কি আর formed when these clots become roughly 10 million times the present size of sun। একবার বলো তো কি লিখলে এর মধ্যে? যখন এই ক্লটসগুলো একটু আগে দেখলে ফর্মেশন হচ্ছে, সেই ক্লটসগুলোর সাইজ কত?
বর্তমান আমাদের যে সান রয়েছে না, সেই সানের তুলনায় 10 মিলিয়ন টাইম বড়। এরকম রাফলি যখন সাইজ হতে লাগলো এই ক্লটগুলোর, তখন সেই সমস্তগুলোকে আমরা ফার্স্ট স্টার্স বলছি, যে প্রথম ধাপের বা প্রথম দিকের নক্ষত্র তাদেরকে আমরা বলছি। একবার কল্পনা করে দেখেছো যে দাদা বলছি কারেন্ট চলে গেছে, আমি একটু লিভ নিলাম দাদা, হ্যাঁ, পরে হ্যাঁ, ক্লাসটা okay, করে okay. নিচ্ছি। Okay, no issue. তাহলে the first stars are formed when these clouds become roughly 10 million times the present size of sun. বর্তমান সূর্যের যে সাইজ তার থেকে 10 মিলিয়ন টাইম বড় বড় ক্লট যখন হয়েছে, সেই সমস্তগুলোকেই ফার্স্ট স্টার্স বলা হচ্ছে, যে প্রথম যুগের তারা বা প্রথম যুগের নক্ষত্র। ওকে, এবার এই সমস্ত যে ইনিশিয়াল মেগা স্টার, এবং এই সমস্ত স্টার্সগুলোকে কি বলা হবে বলো তো? এই সমস্ত স্টারগুলোকে বলা হবে মেগা স্টার্স। কি বলা হবে? মেগা স্টার্স। কারণ বিরাট বিরাট সাইজ, হিউজ। তুমি একবার কল্পনা করে দেখো, সান থেকে যদি 10 মিলিয়ন টাইমস সেটা বড় হয়, তাহলে সেটা কত বড় হতে পারে। ওকে, তো এইবার এখান থেকে হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই লাইনটা কি লিখেছিলেন যেটা রাফলি 10 মিলিয়ন টাইমস, তারপরে একটা রাফলি 10 মিলিয়ন টাইমস দ্য প্রেজেন্ট সাইজ অফ দ্য সান। ওকে, 10 মিলিয়নের আগেরটা কি দাদা? রাফলি, আর ও ইউজিএইচএলওয়াই, ও এইচটা দেওয়া হয়নি এখানে, রাফলি আর ও The present ইউজিএইচএলওয়াই, রাফলি 10 মিলিয়ন টাইমস দ্য প্রেজেন্ট সাইজ অফ সান। ওকে, হয়েছে সবার এটুকুন লেখা? হ্যাঁ স্যার, হ্যাঁ হয়ে গেছে। ওকে, চলো 5 নম্বর পয়েন্টটাকে লিখবো। সো মে আই রাব ইট? হ্যাঁ স্যার। ওকে, চলো 5 নম্বর পয়েন্টের মধ্যে লেখো যে these initial megastars কোলেস, COAL, সুন্দর একটা শব্দ, ESCE। এ দেখো, এই কোলেস শব্দটা কিন্তু তোমরা না ভালো করে মার্ক করে রাখো। কোলেস, এই কোলেস শব্দটা কিন্তু WBCS এ কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে? এই তোমার ভোকাবুলারির ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে থাকে না কোলেস, সুন্দর একটা শব্দ, COALESCE, কোলেস। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ কোলেস? কোলেস মানে কি বলো তো? কোলেস মানে এক জায়গায় আসা, কনসেন্ট্রেট হওয়া, মানে আমরা যদি বাংলায় বলি একত্রিত হওয়া, মানে কাম টুগেদার বা স্টিক টুগেদার মানে হচ্ছে কোলেস। তাহলে কি হলো ব্যাপারটা বোঝো। দিস ইনিশিয়াল মেগাস্টার্স কোলেস, মানে এই ইনিশিয়াল যে মেগাস্টার্সগুলো, এরা একটা সময় গিয়ে একসাথে আসতে শুরু করলো, মানে একটা জায়গায় ঝুন্ড বা দল তৈরি হলো, গ্রুপ তৈরি হলো, ক্লাস্টার তৈরি হলো। সেই ক্লাস্টার তৈরি হয়ে কি তৈরি হবে বলো দেখি? এই সমস্ত নক্ষত্রগুলোর ক্লাস্টার তৈরি হয়ে কি তৈরি হবে? গ্যালাক্সিজ। গ্যালাক্সিজ তৈরি হবে। ভেরি গুড। তাহলে লেখো, দিস ইনিশিয়াল মেগাস্টার্স কোলেস টু ফর্ম what? কোলেস টু ফর্ম the first গ্যালাক্সিজ। ওকে, তাহলে প্রথম সেই গ্যালাক্সিজ ফর্ম হতে শুরু করলো। আজকে আমরা দেখব যে আমাদের গ্যালাক্সি, আচ্ছা একটা প্রশ্ন করি, বলো দেখি, আমাদের যে গ্যালাক্সি মানে মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিটার শেপটা কেমন, আকারটা কেমন? এলিপ্টিক্যাল অর স্পাইরাল, কোনটা? স্পাইরাল। হ্যাঁ, স্পাইরাল। কিন্তু আমরা আজকে জানবো, ভেরি গুড, কিন্তু আজকে আমরা জানবো যে আমাদের গ্যালাক্সিটা স্পাইরাল নয়, আমাদের গ্যালাক্সিটা কেমন? বার্ড স্পাইরাল। ওকে, বার্ড স্পাইরাল, বা ওটাকে ব্যারেড উচ্চারণ করতে পারো, ব্যারেড স্পাইরাল গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। তো আজকে আমি টাইপস অফ গ্যালাক্সিও তোমাদেরকে ছবিও দেখাবো এবং বুঝিয়েও দেবো যে ব্যাপারটা কি হচ্ছে। ওকে, সো স্যার এটা কি সর্পিল জাতীয়? হ্যাঁ, সর্পিল জাতীয়। ওকে, চলো দেখবো আমরা ওটা আগে। চলো তারপরে 6 নম্বর পয়েন্টের মধ্যে লেখো। তাহলে গ্যালাক্সির ফর্মেশনের কথাও বোঝা গেল, ব্যাপারটা কি করে কি হচ্ছে। তাহলে একবার তোমরা এখান থেকে ভাবো, প্রথম কি হলো? প্রথম যে গ্যাস আর ডাস্টগুলো সেটা একে অপরের কাছাকাছি আসতে থাকলো। এবার ঘটনা হচ্ছে, এটা কোন যুগের কথা বলছো দাদা? এটা বলছি হচ্ছে রিকম্বিনেশন বা ডিকাপলিংয়ের ঠিক পরের ঘটনাগুলো আমরা আলোচনা করছি। এই সময়তে আমরা দেখেছি যে ডাস্ট পার্টিকেল, গ্যাসগুলো এক জায়গায় আসতে শুরু করেছে এবং গ্র্যাভিটির কারণে তারা ছোট ছোট ক্লটস তৈরি করছে। এইবার এই ক্লটসগুলোকে দুটো ভাগে আমরা ভাগ করছি, একটাকে বলছি ব্যারিয়নস, আরেকটাকে আমরা বলছি ডার্ক ম্যাটার।
ভ্যারিয়েন্স মানে যাদেরকে আমরা অবজার্ভ করতে পারি, যাদেরকে আমরা দেখতে পারি, আর ডার্ক ম্যাটার মিন্স যাদেরকে আমরা দেখতে পারি না। তাহলে মনে রাখতে হবে আমাদের ইউনিভার্সের 85%ই হচ্ছে ডার্ক ম্যাটার, আমরা মাত্র 15% অংশকেই জানতে, দেখতে, অবজার্ভ করতে পারছি এখনো পর্যন্ত। ওকে, তাহলে এই সমস্ত ক্লাস্টারগুলো যখন আজকে আমাদের যে সূর্য, এই সূর্যের থেকে 10 মিলিয়ন টাইম বড় বড় সাইজের ক্লাস্টার হতে লাগলো, তখন সেইগুলোকে বলা হচ্ছিল মেগা স্টার্স। ওকে, আর এই মেগা স্টার্সগুলো যখন একে অপরের কাছাকাছি আসতে লাগলো, একটা গ্রুপ তৈরি করলো, সেই গ্রুপগুলোকেই পরবর্তীকালে আমরা বললাম যে এটাই হচ্ছে ফার্স্ট টাইপস অফ গ্যালাক্সিজ। ক্লিয়ার হলো? তারপর 6 নম্বর পয়েন্ট, এইখানে কি হবে? এইখানে হবে the UV radiation produced by these mega stars, okay, ionized, okay, ionized means what? Ionized means হচ্ছে লস অর গেইন অফ ইলেকট্রনস। ওকে, হয় কোনো পার্টিকেল ইলেকট্রন গেইন করবে অথবা কোনো পার্টিকেল ইলেকট্রন লস করবে, দ্যাট ইজ কল আয়নাইজড ইন লিটারালি সংক্ষিপ্ত ফর্ম। ওকে, সো এই বিষয়টাকে আমরা যেহেতু কেমিস্ট্রি আমাদের ক্লাস চলছে ওইখানে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে কি বললাম? দ্য ইউভি রেডিয়েশন প্রডিউসড বাই দিজ মেগা স্টার্স আয়নাইজড দ্য what? নিউট্রাল হাইড্রোজেন অ্যাটম। আমরা দেখেছিলাম যে একটু আগে আমাদের হাইড্রোজেন ফর্মেশন হয়েছিল। কেমন হাইড্রোজেন? দেখো 4 নম্বর পয়েন্টের শেষে তোমরা দেখেছো যে তখনও পর্যন্ত হাইড্রোজেনের আয়োনাইজেশন হয়নি, এরকম লিখেছো না? দেখো তো 4 নম্বর পয়েন্টের শেষের দিকে, মানে ওই রিকম্বিনেশনের সময় হাইড্রোজেন অ্যাটমগুলোর আয়োনাইজেশন হয়নি, কিন্তু এখন কি হচ্ছে? এখন যেহেতু মেগাস্টার্সগুলো তাদের ইউভি রেডিয়েশন প্রডিউস করছে, সেই কারণে যে নিউট্রাল হাইড্রোজেন অ্যাটমগুলো ছিল, সেই নিউট্রাল হাইড্রোজেন অ্যাটমগুলো এবার আয়োনাইজড হতে শুরু করেছে। তাহলে নিউট্রাল হাইড্রোজেন অ্যাটম, ওকে, এই ঘটনাটা কি হলো? তাহলে এইভাবে কি হলো? দাস the dark age of universe concludes। তাহলে এইভাবেই কি হলো না, যে ডার্ক এজ অফ ইউনিভার্স সেই যুগটা শেষ হলো। ওকে, তাহলে লাস্টেরটা কি লিখেছেন? 6 নম্বর পয়েন্টে লাস্টেরটা concludes। concludes মানে শেষ হয়ে যাওয়া। ওকে, এবার কি হলো তাহলে? এবার তাহলে আমরা বলতে পারি যে the universe became clear and light was able to travel freely। তাহলে এখন যেহেতু নিউট্রাল হাইড্রোজেন অ্যাটমগুলো যেহেতু আয়োনাইজেশন হতে শুরু করেছে, সেই কারণে লাইটও ফ্রিলি ট্রাভেল করতে সক্ষম হয়েছে, যার কারণে ইউনিভার্স এখন কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হলো? দাদা লাস্ট ওয়ার্ডটা কি দাদা? ফ্রিলি। হ্যাঁ, এবল টু ট্রাভেল ফ্রিলি। চলো লাস্ট 6 নম্বর পয়েন্ট হলেই আমাদের এটা আলোচনা শেষ হয়ে যায়। সো এটা হয়েছে, মুছে দেই? হ্যাঁ দাদা। ওকে, ভেরি গুড। চলো তাহলে এবার 6 নম্বর পয়েন্টে কি? দেখো 6 নম্বর পয়েন্ট হচ্ছে 10,000 মিলিয়ন ইয়ার্স আফটার বিগ ব্যাং। তাহলে লেখো 10,000 মিলিয়ন years after বিগ ব্যাং। তাহলে বিগ ব্যাং এর 10,000 মিলিয়ন বছর আগের কাহিনী বা পরের কাহিনী, সরি। তাহলে 10,000 মিলিয়ন ইয়ার্স আফটার বিগ ব্যাং, এই সময় কি হলো? 1 নম্বর পয়েন্ট।
এই সময় দেখা যাচ্ছে যে সূর্যের জন্ম তাহলে কবে হলো? অ্যাপ্রক্সিমেটলি 5000 মিলিয়ন ইয়ার্স এগো সূর্যের জন্ম হয়েছে। ওকে, দেখো অ্যাপ্রক্স 5000 5000 না, হ্যাঁ 5000 মিলিয়ন ইয়ার্স এগো, তাহলে অ্যাপ্রক্স 5000 মিলিয়ন ইয়ার্স এগো কি হয়েছে? দ্য সান ওয়াজ ফর্মড। ওকে, নেক্সট পয়েন্টের মধ্যে লেখো যে দ্য remnants from, remnants মানে অবশিষ্টাংশ, remnants মানে অবশিষ্টাংশ, যেটা অবশিষ্ট পড়ে থাকে সেটাকে remnants বলে। তাহলে the remnants from the formation of the sun, হ্যাঁ সানের ফরমেশনের পরে যা কিছু অবশিষ্ট পড়ে থাকলো সেগুলো কি হতে লাগলো? দে কোলেস দেন কি হলো? প্ল্যানেটস আর ফর্মড। ওকে, তারপর কি হলো? অ্যারাউন্ড 4.6 billion years ago earth was formed। ওকে, তাহলে এইখানে এসেই কি আমাদের আলোচনা শেষ হওয়া উচিত কিনা? পৃথিবীর জন্ম যেহেতু হয়ে গেছে, তো বিগ ব্যাং থেকে শুরু করে পৃথিবীর জন্ম পর্যন্ত এসে আমরা থামলাম না, কি বলো? এখানে আরেকটা পয়েন্ট আমরা লিখতে পারি যে দেখো দাদা প্ল্যানেট ফর্ম, তারপর ওটা কি? প্ল্যানেট ওয়াজ Around? ফর্মড, হ্যাঁ অ্যারাউন্ড 4.6 বিলিয়ন ইয়ার্স এগো আর্থ ওয়াজ ফর্মড। ওকে, তাহলে আজ থেকে 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবী ফর্ম হয়েছে। ওকে, নাও এবার আর্থ আর ইনার প্ল্যানেট সম্পর্কে দেখো। আমরা যখন আর্থ বা ইনার প্ল্যানেট দেখব, ইনার প্ল্যানেট মানে কোন পর্যন্ত? মার্স পর্যন্ত, বুধ শুক্র পৃথিবী মঙ্গল পর্যন্ত, তাই না? বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই 4টে গ্রহকে আমরা ইনার প্ল্যানেটস বলি। তো এই ইনার প্ল্যানেটসগুলো তৈরি হয়েছে রকি কম্পোজিশনস দিয়ে, এবং এর ভেতরটা হচ্ছে মল্টেন ইন্টেরিয়ার। ওকে, অর্থাৎ ভেতরটা গলিত ম্যাগমা দ্বারা পরিপূর্ণ। এখন কথা হলো যে দাদা আউটার প্ল্যানেটস তাহলে কী হবে? আউটার প্ল্যানেটস যেগুলো সেগুলোকে বলা হবে যে গ্যাসিয়াস ম্যাটেরিয়াল দিয়ে তাদের ফর্ম হয়েছে। এটা কেন হলো বলবো অবশ্যই, চলো আগে এই পয়েন্টটাকে লেখো যে আর্থ অ্যান্ড ইনার প্ল্যানেটস আর্থ অ্যান্ড ইনার প্ল্যানেটস এই ক্ষেত্রে তারা কি দিয়ে ফর্ম হয়েছে? ফর্মড উইথ রকি কম্পোজিশনস প্লাস আরেকটা জিনিস লিখে রাখো, মল্টেন ইন্টেরিয়ার। ওকে, আর আদার প্ল্যানেটের জন্য লিখে রাখো আদার প্ল্যানেটস যারা, হ্যাঁ তারা হচ্ছে দাদা একবার ইনার প্ল্যানেটস গুলো কি কি ছিল বুধ বললেন? শুক্র পৃথিবী মঙ্গল। ওকে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইনার প্ল্যানেটস। আচ্ছা, তাহলে আদার প্ল্যানেটসগুলো যেগুলো আছে তারা কি হয়েছে? ফর্মড উইথ গ্যাসিয়াস ম্যাটেরিয়াল, গ্যাসিয়াস GASEOUS গ্যাসিয়াস ম্যাটেরিয়াল। এখন ঘটনা হচ্ছে কেন এমনটা হচ্ছে একটু ভালো করে বোঝো। এই হচ্ছে আমাদের সান, হ্যাঁ এটা হচ্ছে সান। তো এই সানের কাছাকাছি বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এই ইনার প্ল্যানেটসগুলো সানের কাছাকাছি যেহেতু, বলা হচ্ছে যে সানের সৃষ্টির পরে যে র্যামন্যান্টসগুলো ছিল, তার অবশিষ্ট অংশ যা ছিল সেইটা দিয়ে কি হয়েছে না বাকি যে প্ল্যানেটসগুলো তৈরি হয়েছে। এবার বলো দেখি যে সানকে অ্যারাউন্ড করে ডাস্ট পার্টিকেলগুলো এবং গ্যাসিয়াস পার্টিকেলগুলো মুভ করছিল সূর্যের চারিপাশে। এবার সূর্যের সেন্টারের দিকে যাদের মাস বেশি, গ্যাসের থেকে সাবস্ট্যান্স যেগুলো রকি সাবস্ট্যান্সের মাসটা বেশি না, যার কারণে রকি সাবস্ট্যান্সগুলো সূর্যের কাছাকাছি থেকে গেল, মানে এটা হচ্ছে রকি পার্ট,
রকি পার্টগুলো সূর্যের কাছাকাছি থেকে গেল, আর সূর্য থেকে দূরে দূরে চলে গেল কে? সূর্য থেকে দূরে দূরে চলে গেল হচ্ছে গ্যাসিয়াস পার্টটা চলে গেল, যার কারণে দূরের যে আউটার প্ল্যানেটস যেগুলো রয়েছে সেই আউটার প্ল্যানেটগুলোর মধ্যে তুমি দেখতে পাবে যে গ্যাসিয়াস সাবস্টেন্সটা বেশি। ওকে, তাহলে সূর্য থেকে কাছে, দুটো জায়গা একটু বলে দিন হ্যাঁ সূর্য থেকে কাছে যে সমস্ত গ্রহগুলো রয়েছে, দাদা। হ্যাঁ বলো। 1 নম্বর পয়েন্টের প্রথমটা কি ছিল দাদা? অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স। আর একটু সেকেন্ড নম্বর ওই দাগ দেওয়াটা কি আছে? র্যামন্যান্টস, RAMNANTS, র্যামন্যান্টস। ওকে, আচ্ছা, তাহলে সূর্যের কাছাকাছি রকি প্ল্যানেটস, সূর্য থেকে দূরে দূরে গ্যাসিয়াস প্ল্যানেটস। ওকে দাদা, হ্যাঁ বলো। তারপরে ওই 3 নম্বর পয়েন্টে একদম শেষেরটা, শেষ ওয়ার্ডটা কি ছিল? মল্টেন ইন্টেরিয়র, INTERIOR, মল্টেন ইন্টেরিয়র। আর গ্যাসেসের পরে একদম লাস্ট ম্যাটেরিয়ালস, কি ছিল ওটা? গ্যাসিয়াস ম্যাটেরিয়ালস। তাহলে Materials. তাহলে আদার প্ল্যানেটস ফর্মড উইথ গ্যাসিয়াস ম্যাটেরিয়ালস। ওকে, বলছি স্যার 2 নম্বরে র্যামনেন্টের পরে কি আছে? ফ্রম না ফ্রম, FROM, ফ্রম, ফ্রম দ্য ফরমেশন অফ Of the sun. দ্য সান? হ্যাঁ, ওকে স্যার। the remnants from the formation of the sun, they coalesce, planets are formed around 4.6 billion years ago. Earth was formed. Okay, Earth and ইনার প্ল্যানেট গুলো কি কি ছিল দাদা? ইনার প্ল্যানেটস, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলো সব তো আমরা জানি, তাই না? মল্টেন মানে MOLTEN, MOLTEN, মল্টেন। মল্টেন মানে কি? বললাম না যে এই সমস্ত রকি প্ল্যানেটস এর ভেতরে কোরের দিকে যত তুমি যাবে তত তুমি দেখতে পাবে ম্যাগমা দেখতে পাবে। কি দেখতে পাবে? ম্যাগমা। ওকে, গলিত ইন্টেরিয়র, ভেতর পাশটা গলিত আর কি, লিকুইড। ওকে, ঠিক আছে, চলো। দাদা 3 নম্বর এটা একটু আবার এক্সপ্লেন করবেন? 3 নম্বরটায় বলা হয়েছে, আচ্ছা এটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো। আমি কোথায় বলবো? এখানে বলছি, দেখো এটা হচ্ছে সান। ওকে, এখন সানের সৃষ্টি হওয়ার পরে যে অবশিষ্টাংশ রয়েছে, দেখো আমি একটা কথা বলি, আজকের ক্লাসে আমরা এটা পড়তে চলেছি যে প্ল্যানেট সৃষ্টি সম্পর্কে 4-5টা থিওরি আছে, বুঝেছো? তো কোন থিওরিতে কি বলা হচ্ছে সমস্ত বিষয়টা আমরা পড়বো। তবুও যেহেতু আমরা এখান থেকে দেখলাম একটা পয়েন্ট কি, যে দ্য র্যামন্যান্টস ফ্রম দ্য ফর্মেশন অফ দ্য সান, অর্থাৎ সূর্যের ফর্মেশনের পরে যা কিছু অবশিষ্টাংশ পড়ে থাকলো তারা একে অপরের সাথে কোলেস হলো, একে অপরের সাথে কাছাকাছি আসলো, এসে তারা প্ল্যানেটস ফর্ম করলো। বুঝতে পারছো? এই জায়গাটাকে আলোচনাটা হচ্ছে। তাহলে কি সান এর কাছাকাছি, যেহেতু সানের একটা পার্সোনাল গ্র্যাভিটি আছে, তাহলে সানের ইন্ডিভিজুয়াল একটা গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটির কারণে যে সমস্ত রকি পার্টিকেল, ভালো করে বোঝো, যে সমস্ত রকি ম্যাটেরিয়ালসগুলো আছে সেই রকি ম্যাটেরিয়ালসগুলো সানের কাছাকাছি ঘোরাফেরা করবে। বলো হ্যাঁ কি না? সানের কাছাকাছি ঘোরাফেরা করবে না রকি ম্যাটেরিয়ালসগুলো? আর সান থেকে দূরে 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 গ্যাসিয়াস ম্যাটেরিয়ালসগুলো ঘোরাফেরা করবে না? এই দূরে দূরে, বুঝতে পারছো তো? তাহলে কাছাকাছি রকি ম্যাটেরিয়ালস আর দূরে দূরে দাদা তার মানে রকি ম্যাটেরিয়ালস মানে ভারী হেভি গুলো যেগুলো নাকি বলছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনার প্ল্যানেট যেগুলো রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরা রকি প্ল্যানেটস, আর বাইরে তার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্যাসিয়াস ম্যাটেরিয়ালস। ওকে, দিয়ে তৈরি হয়েছে গ্যাসিয়াস প্ল্যানেট, যেটাকে জোভিয়াল প্ল্যানেটস যাদেরকে আমরা বলি। ওকে, শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, এগুলো। ওকে, হয়েছে ভাই সবার এই পর্যন্ত? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা হয়েছে। ভেরি গুড। তাহলে এবার আসো আমরা এরপর আলোচনা করব হচ্ছে সুন্দর আলোচনা হবে। এক মিনিট স্যার হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো স্যার 2 নম্বরটা দেখুন স্যার, হ্যাঁ, মানে দি র্যামনেন্টস ফ্রম দ্য ফরমেশন অফ দ্য সান, হুম, কিন্তু স্যার এটা ফর্ম হবে FROM না FORM হবে? ফ্রম, এটা ফ্রম, FROM, ফ্রম। শুনে রাখো, ফ্রম, এই ফ্রম মানে হচ্ছে থেকে, হ্যাঁ, ঠিক আছে? কিসের থেকে? দ্য ফর্মেশন অফ দ্য সান, এটা হওয়ার পরে যা কিছু ছিল সেটা থেকে। ওকে, আর ফর্ম তো আলাদা জিনিস, ফর্ম মানে আকার, রূপ, ওকে, গঠন,
ইত্যাদি। ঠিক আছে, মে আই রাব ইট, মুছে দেবো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 স্যার মুছে হ্যাঁ দিন। চলো, এরপর তোমরা খাতার মধ্যে হেডিং লাগাও। স্যার হ্যাঁ, আমাদের বিগ ব্যাং তাহলে আলোচনা হয়ে বিসিএস গেল। বিস হুম, হ্যালো, বলো বলো বলো। বলছি এই চ্যাপ্টার থেকে বিসিএস এ কিরকম ধরনের কোশ্চেন আছে? এখান থেকে স্ট্যাটিক পার্ট খুব কম আসে, বুঝতে পারছো? ভুল ভবিষ্যৎ দু একটা কোশ্চেন জিজ্ঞেস করলেও Okay. করতে পারে। হ্যাঁ, এবার তার মানে এই নয় যেটা আমরা পড়বো, এটা আমরা পড়বো, ওকে, যেহেতু ফিজিক্যাল জিওগ্রাফি। ওকে, চলো। আর তোমরা যদি মনে করো যে না এটা দরকার নেই, তাহলে আমি নেক্সট ক্লাস থেকে আমাদের এই যে সিলেবাসটাকে আমি দেখিয়েছি সেটা করাবো, ঠিক আছে? না দাদা, চলুক চলুক। ওই জন্য বলছি, আমি বললাম না একটুখানি সময় দাও ভাই, তুই একটা ক্লাস এটাতে হোক, ভাল লাগবে তাহলে। দেখো, চলো হেডিং লাগাও, স্টার ফরমেশন। স্টার ফরমেশন, স্টার ফরমেশন, হেডিং লাগাও স্টার ফরমেশন। তো স্টার ফরমেশনে সবার প্রথমে আমরা দেখতে চলেছি যে ফরমেশন অফ আ কোর। লেখো ফরমেশন, ফরমেশন অফ আ কোর। ওকে, এখন বিষয়টা হচ্ছে, দেখো এইগুলো তো বইতেও পেয়ে যাবে, কিন্তু আমি শুধুমাত্র এই পয়েন্টটুকুনি নোট করাচ্ছি যে ভবিষ্যতে যদি কোনো দিন এখান থেকে কোনো কোয়েশ্চেন্স তৈরি হয়, যাতে আমরা আনসার দিতে পারি। হ্যাঁ, মানে একদম মেইন পয়েন্টগুলো কিন্তু আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। দেখো, বিগ ব্যাং থিওরির কতগুলো স্টেজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওই স্টেজগুলো কিন্তু থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। হ্যাঁ, যদিও বিসিএসে আমার সেরকম চোখে পড়েনি, কিন্তু ইউপিএসসিতে কিন্তু জিজ্ঞেস করেছে এই কোয়েশ্চেন্সগুলো। ওকে, সো যেহেতু বুঝতেই পারছো কোয়েশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হচ্ছে, তো আসতে পারে। সো এই জন্য এটাকে হালকাভাবে নিও না। আমার তো মনে হয় যে তোমরা এটা ভাল লাগছে, অসুবিধা হওয়ার কথা নয়। চলো, তাহলে কি পয়েন্ট করেছো? ফরমেশন অফ আ কোর। ওকে, তাহলে স্টারের কোর ফরমেশন। চলো, এইখানে আমি লিখবো না, তোমরা লিখো, তাহলে দ্রুত হয়ে যাবে। সো আমি বানান বলে দেবো, অসুবিধা নেই। তোমরা লিখো গ্র্যাভিটেশনাল ফোর্স। লিখছো সবাই? হ্যাঁ দাদা। লেখো গ্র্যাভিটেশনাল ফোর্স within, gravitational force within the lumps of gas, the gravitational force within the lumps, LUMPS, lumps মানে দলা। ওকে, তাহলে gravitational force within the lumps of gas leads to the formation of, leads to the formation of, leads, LEADS, leads to the formation of a core to the gas cloud, to the formation of a core, to the formation of a core to the gas cloud, and a huge rotating disk, DISC, রোটেটিং এর পর কি বলেন স্যার? and a huge rotating disk, DISC, and a huge rotating disk of gas and dust, a huge rotating disk of gas and dust develops, DEVELOPS, develops around the gas core, around the gas core. এবার কেউ একজন আমাকে বলো এখানে কি পয়েন্ট লিখলে আর কি বুঝলে? মাইক অন করো, বলো। আমি একবার পড়ে দিই। তোমরা লিখেছো যে গ্র্যাভিটেশনাল ফোর্স উইদিন দ্য লাম্পস অফ গ্যাস। ভালো করে বোঝো, নক্ষত্রের মানে স্টারের কোর ফরমেশন কিভাবে হচ্ছে দেখো। এইটা মনে করো একটা লাম্পস অফ গ্যাস, ঠিক আছে? এটা একটা গ্যাসের দলা, হ্যাঁ, লাম্পস অফ গ্যাস। এইটার মধ্যে কি হলো, এইটার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এর সেন্টারে, এইটার এই লাম্পস অফ গ্যাসের সেন্টারে কি হলো, কোর ফরমেশন হলো। এবং সেই কোর ফরমেশন হলো যে এই চারিপাশে যে গ্যাস ক্লাউডসগুলো ছিল, ঠিক আছে,
এই গ্যাস ক্লাউডের চারিপাশে এবার তৈরি হয়ে গেল কি, একটা হিউজ রোটেটিং ডিস্ক তৈরি হলো, হিউজ রোটেটিং ডিস্ক তৈরি হলো, এবং তার চারিপাশে গ্যাস আর ডাস্ট সেই কোরটাকে নিয়ে ঘুরতে শুরু করলো। বুঝতে পারছো, যেমন করে আর জন্য দিয়ে দেখালাম। তো এইভাবেই একটা নক্ষত্রের কোর তৈরি হলো। ওকে, এবার একটা জিনিস ভাবো যে এইখানে গ্যাস আর ডাস্টটা কিন্তু ঘুরছে, সেটা এখনও কনডেন্সড হয়নি, হ্যাঁ, মানে এখনও ঘনীভবন হয়নি। তাই দ্বিতীয় পয়েন্টে তোমরা লেখো, সেকেন্ড পয়েন্টে তোমরা লেখো কনডেনসেশন অফ দ্য কোর, কনডেনসেশন অফ দ্য কোর, কোরের কনডেনসেশন হবে এবার। ঠিক, তাহলে সবার প্রথমে গ্যাস ক্লাউডের গ্যাসের একটা লাম্প, তার সেন্টার একটা হলো, সেই সেন্টারের চারিপাশে একটা গ্যাস আর ডাস্টের একটা ডিস্ক তৈরি হলো, যেটা ঘুরতে লাগলো, ঘুরতে শুরু করলো। তারপর কি হচ্ছে, এই কোরটাকে কনডেন্স করতে হবে, কনডেনসেশন অফ কোর হবে। এখানে লেখো সবাই, পয়েন্ট করে নিয়েছো, বলবো এবার? বলুন। গ্যাস ক্লাউড, যে গ্যাস ক্লাউডটা ফর্ম হলো সেটা কি করছে এবার লেখো, গ্যাস ক্লাউড স্টার্টস গেটিং কনডেন্সড। গ্যাস ক্লাউড, যে গ্যাস ক্লাউডগুলো কোরের চারিপাশে ঘুরছিল তারা ধীরে ধীরে কনডেন্সড হতে শুরু করলো। গ্যাস ক্লাউড স্টার্টস গেটিং কনডেন্সড, CONDENSED, কনডেন্সড, and the matter around the core, and the matter around the core, and the matter around the core develops into a small rounded objects। তাহলে এইবার এ স্মল রাউন্ডেড অবজেক্টস তৈরি হয়ে গেল, কনডেন্সড হয়ে, ঘনীভবন হয়ে। ওকে, হয়েছে সবার এই পয়েন্টটা লেখা? আমি একবার প্রথমে স্মল রাউন্ডেড অবজেক্টস, স্মল রাউন্ডেড অবজেক্টস হয়েছে। আমি পুরোটা আরেকবার পড়ছি। গ্যাস ক্লাউড স্টার্টস গেটিং কনডেন্সড and the matter around the core develops into a small rounded objects। হয়েছে? এবার এরপর থেকে লেখো, এবার এরপর থেকে লেখো 3 নম্বর পয়েন্ট লেখো, 3 নম্বর পয়েন্ট লেখো যে development of planetesimal ওকে, প্ল্যানেটেসিমালের ডেভেলপমেন্ট। ওকে, চলো এখানের মধ্যে লেখো, এটার মধ্যে লেখো দ্য স্মল রাউন্ডেড অবজেক্টস, the small rounded objects around the core the small rounded objects around the core by the process of cohesion, কোহেশন বানানো হচ্ছে COHESION, কোহেশন মানে কি? কোহেশন বলবেন স্যার সংশক্তি। কোহেশন মানে এক জায়গায় আসা। ওকে, হ্যাঁ 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 স্যার, মানে এক জায়গায় আসা, সহজ বাংলায় বোঝো। আচ্ছা, আরেকবার বলছি, তোমরা লিখলে দ্য স্মল রাউন্ডেড অবজেক্টস around the core by the process of cohesion। এই পর্যন্ত হয়েছে? develop into, develop into planetesimals, developed into planetesimals
প্ল্যানেটেসিমালস, ওকে, প্ল্যানেটেসিমালস। প্ল্যানেটেসিমালস মানে কি লেখো, দ্যাট ইজ অর্থাৎ আই ডট ই ডট, দ্যাট ইজ এ লার্জ নাম্বার অফ স্মলার বডিজ। প্ল্যানেটেসিমালস মানে কি ছোট্ট 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 বডিজ, তাহলে এ লার্জ নাম্বার অফ স্মলার বডিজ। ওকে, তোমাদের একটা এই মানে এইটাকে যদি ভিজুয়ালাইজ করতে চাই, আমি ভিজুয়ালাইজ করাতে চাইলে তোমাদেরকে বলি, তোমরা ছোটবেলায় কেউ চুম্বক টুম্বক নিয়ে খেলা করনি? করেছো? হ্যাঁ স্যার, দড়ি বেঁধে রাস্তায় টেনেছি স্যার, হ্যাঁ, লোহার ঠিক, গুঁড়ো। ঠিক। ওই যখন ওই দড়ি বেঁধে রাস্তায় টেনেছো তখন তুমি দেখেছো ওই চৌম্বকের চারিপাশে ছোট 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 অসংখ্য ছোট 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 দানা চারিপাশে লেগে যেত। সো ওই জিনিসটাই হ্যাঁ, স্যার। হচ্ছে প্ল্যানেটেসিমালস। তার মানে এই প্ল্যানেটেসিমাল মানে হচ্ছে কি বললাম আমি, এ লার্জ নাম্বার অফ স্মলার বডিজ, ছোট্ট 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 বডিজ, ওকে। আর এই প্ল্যানেটেসিমালসগুলোই না পরবর্তীকালে এরা অ্যাক্রিট করবে, ওকে, অ্যাক্রিট করে এরা বড় বড় গ্রহ তৈরি করবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এটা কিন্তু নক্ষত্র ফরমেশনের সাথে একবার তোমরা খেয়াল করো, স্টার ফরমেশনের সাথে সাথেই তুমি দেখছো যে গ্রহদেরও কিন্তু ফরমেশন হয়ে যাচ্ছে। তার মানে একটা স্টার ফর্ম হয়েছে একটা গ্যাসের লাম্পস থেকে, সেই গ্যাসিয়াস লাম্পসের কোরটা প্রথমে ফরমেশন হলো, তারপর সেই কোরটা যখন কনডেন্সড হলো, তারপর ধীরে ধীরে সেই কোরকে সার্কেল করে কোরের চারিপাশে এই প্ল্যানেটেসিমালসগুলো ঘুরতে শুরু করলো। আর সেই প্ল্যানেটেসিমালসগুলো কি না, প্ল্যানেটেসিমালসগুলো হচ্ছে ছোট্ট 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 বডিজ যা একটা নক্ষত্রকে চারিপাশে সার্কেল করে ঘুরছে। এইবার ধীরে ধীরে এই যে প্ল্যানেটেসিমালসগুলো আছে মানে স্মলার বডিজগুলো, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে স্মলার বডিজ। এই স্মলার বডিজগুলো ধীরে ধীরে অ্যাক্রিকেট করবে, মানে মনে করো এরকম ছোট 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 পার্টিকেলসগুলো এরা একটা সময় গিয়ে এরকম এরকম বড় বড় আকার ধারণ করবে, রূপ ধারণ করবে, আর সেইভাবেই প্ল্যানেট তৈরি হবে। বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে? আচ্ছা, তাহলে এবার 4 নম্বর পয়েন্ট লেখো। 4 নম্বর পয়েন্টের মধ্যে লেখো অ্যাক্রিশন। নতুন একটা শব্দ শিখলে, ACCRETION, অ্যাক্রিশন, অ্যাক্রিশন অফ প্ল্যানেটেসিমালস, অ্যাক্রিশন অফ প্ল্যানেটেসিমালস। এই দেখো অ্যাক্রিশন কথাটাই কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে, অ্যাক্রিট, ACCRETE, অ্যাক্রিট, এটা হচ্ছে ভার্ব, ওকে। অ্যাক্রিট মানে কি বলতো, অ্যাক্রিট মানে এক জায়গায় আসা, ঠিক আছে, মানে একে অপরকে আকর্ষণ করে নিজের দিকে আনা, ঠিক আছে, এটাকে বলে অ্যাক্রিট করা। তাহলে অ্যাক্রিটের নাউন ফর্ম অ্যাক্রিশন। তাহলে অ্যাক্রিশন অফ প্ল্যানেটেসিমালস বলে পয়েন্ট লাগিয়েছো 4 নম্বর পয়েন্ট। হ্যাঁ দাদা। আচ্ছা, এর মধ্যে লেখো যে লার্জ নাম্বার অফ স্মল প্ল্যানেটেসিমালস, লার্জ নাম্বার অফ স্মল প্ল্যানেটেসিমালস, large number of small planetesimals, large number of small planetesimals accrete, এই ভার্বটাকে লেখো accrete, to form, to accrete, accrete to form, FORM, হ্যাঁ, ফর্ম মানে গঠন করা, ফর্ম ভার্ব হলে ফর্মের মানে হয় গঠন করা। তাহলে accrete to form a fewer large bodies, fewer large bodies, তোমরা লেখো, পরে আমি ভিজুয়ালাইজ করাচ্ছি, চাপ নেই। তাহলে কি বললাম, accrete to form a fewer large bodies in the form of planets, in the form of planets। সবাই এই পয়েন্টটি লিখেছো? হ্যাঁ দাদা। ওকে ওকে, দেখো এবার এই জিনিসটাকে আমি তোমাদের একটু ভিজুয়ালাইজ করাই যে আসলে ব্যাপারটা কি হলো। দেখো, প্রথমত এটা ছিল হচ্ছে একটা গ্যাসের লাম্পস, মানে একটা গ্যাসের দলা, মানে গ্যাস, এগুলো ঠিক আছে, গ্যাস। তো ধীরে ধীরে কি হলো যে এই গ্যাসিয়াস লাম্পসের মধ্যে এর সেন্টারে একটা কোর ফর্মেশন হলো, আর কোর ফর্মেশন হওয়ার পরে এর যে র্যামন্যান্টস পার্টগুলো পড়ে থাকলো, মানে অবশিষ্টাংশ যেগুলো পড়ে থাকলো, সেগুলো এরকম ছোট্ট 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 পার্টে এরা কিন্তু এর চারিপাশে ঘুরতে শুরু করলো। এবার এই ছোট্ট ছোট্ট পার্টগুলোকেই আমরা কি বলে জানছি না, প্ল্যানেটেসিমালস বলে জানছি, বুঝতে পারছো? এবার ধীরে ধীরে কি হলো যে এই কোরের চারিপাশে
এই কোরের চারিপাশে এই ছোট ছোট প্ল্যানেটসগুলো না একে অপরের সাথে অ্যাক্রিকেট করতে শুরু করলো। মনে করো যে এইটুকুন জায়গার এই পার্ট কিছুটা অ্যাক্রিট হয়ে গেছে, মানে একে একের মানে এক জায়গায় চলে এসছে, তার মানে এটা এরকম একটা রূপ নিয়ে নিয়েছে। তারপর এই পার্টটুকুন নিজেদের মধ্যে করে নিয়েছে, এরকম একটা রূপ নিয়ে নিয়েছে। তো এরকম করে করে এই ছোট ছোট প্ল্যানেটেরিয়ামসগুলো একে অপরের সাথে অ্যাক্রিকেট করে এরা গ্রহদের রূপ ধারণ করেছে, যারা এই নক্ষত্রটাকে দিয়ে রাউন্ড করতে ঘুরতে শুরু করেছে। ব্যাপারটা কি ভিজুয়ালাইজ করাটা গেল? হ্যাঁ দাদা। ভেরি। চলো এবার 5 নম্বর পয়েন্টের মধ্যে লেখো। দাদা আর একবার বলবেন পয়েন্টটা? হ্যাঁ 5 নম্বর পয়েন্টটা বলছি তো। না না, 4 নম্বরটাই আর একবার যদি বলেন। হ্যাঁ বললাম যে প্রথমে এটা ছিল হচ্ছে লাম্পস অফ গ্যাস, হ্যাঁ মানে গ্যাসের একটা দলা, লাম্পস অফ গ্যাস, ওকে গ্যাসের একটা দলা ছিল। সেই গ্যাসের দলাটা ধীরে ধীরে তার একটা কোর ফর্মেশন হলো। কোর ফর্মেশন হওয়ার পরে বাকি তার যে র্যামন্যান্টস পার্টগুলো ছিল সেটা ধীরে ধীরে ছোট 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 পার্টে এই কোরকে কেন্দ্র করে ঘুরতে শুরু করলো। হ্যাঁ আর এই যে যে ছোট ছোট পার্টগুলো এইটাকেই আমরা কি বলছি, এই পার্টগুলোকে আমরা বলছি এটা হচ্ছে প্ল্যানেটেসিমালস, ওকে। আর এই প্ল্যানেটেসিমালসগুলো তারপরে কি হলো, এরা ধীরে ধীরে একে অপরের সাথে কি করলো না অ্যাক্রিট করতে শুরু করলো, অ্যাক্রিশন হলো এদের। অ্যাক্রিশন বলতে ছোট 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 এই পার্টিকেলসগুলো একে অপরের সাথে এসে এরকম এরকম একটা একটা করে ক্লটস তৈরি হলো আর কি, বা দলা তৈরি হলো। তারপর এটা এই কোরকে কেন্দ্র করে একে অপরের সাথে ঘুরতে শুরু করলো। আর এই জিনিসগুলোকেই আমরা বলছি হচ্ছে প্ল্যানেটস, ওকে। আচ্ছা এবার 5 নম্বর পয়েন্টের মধ্যে লেখো যে লার্জার বডিজ স্টার্ট forming by collision, collision, collision. Larger bodies start forming by collision. এবার ঘটনা শোনো। দাদা কোলিশন বানানটা একবার বলুন। হ্যাঁ collision, collision, ওকে। এবার ভালো করে শোনো, এই যে ছোট্ট ছোট্ট বডিসগুলি দেখছো প্ল্যানেটে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু বড় বড় বডিস যেগুলো ছিল সেই বড় বড় বডিসগুলো একে অপরের সাথে কোলিড করে কেন কোলিড করছে? ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের পরে এই যে একে অপরের সাথে কোলিড করে তারা একটা বড় অংশ তৈরি করছে, বড় একটা লার্জার বডিস তৈরি করছে, বুঝতে পারছো? তাহলে ছোট ছোট জিনিসগুলো মানে তুলনামূলক ছোট ছোট জিনিসগুলো একে অপরের সাথে মানে অ্যাট্রাক্ট হয়ে বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশন তারা বড় বড় অংশে পরিণত হচ্ছে, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব হচ্ছে গ্যালাক্সি নিয়ে, ঠিক আছে। স্টার ফর্মেশনের থিওরিগুলো আমি একটু বাদে আলোচনা করছি, বাকি গ্যালাক্সি নিয়ে আলোচনা করি এবার একটু। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল, বলছি স্যার এই যে স্টার গুলো ফরমেশন হচ্ছে এগুলো তাহলে আপনি মানে যেটা এই পয়েন্ট গুলো হলো এগুলো গ্যাসিয়াস স্টার বললে ভালো হয় নিশ্চয়ই। তার আগে যেগুলো সলিড স্টার গুলো তো সেগুলো হয়ে গেছে, সেগুলোর জন্য তো এত ইয়ে হয়নি। দেখো অ্যাকচুয়ালি তোমরা এতক্ষণ যেটা দেখলে যে নক্ষত্রের মধ্যে গ্যাসই তো রয়েছে, সমস্ত গ্যাসিয়াস লাম্পসগুলো, হ্যাঁ তাদের সঙ্গে যখন ডাস্ট পার্টিকেলগুলোকে নিয়েছে তবে গিয়ে তারা একটা মাস ফর্ম পেয়েছে, বুঝতে পারলে? না এই যে ফার্স্ট স্টার যখন তৈরি হলো তখন সেগুলো তো ওই ক্লডস গুলো নিয়ে হয়েছিল। হ্যাঁ ওই ক্লডসগুলো কি নিয়ে তৈরি হয়েছিল একটু বলো ভাই? গ্যাস অ্যান্ড ডাস্ট দিয়ে তৈরি হয়েছিল না? হ্যাঁ সেটাই তো, কারণ ওটাই তো ছিল, আর তো কিছু নেই তো। আজও তাই, তুমি একবার কল্পনা করে দেখো। হ্যাঁ ওকে আচ্ছা চলো এবার আমরা তাহলে গ্যালাক্সি নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ আচ্ছা শোনো, গ্যালাক্সি নিয়ে আমরা আলোচনা করবার চলো ওটা পরে দেখাচ্ছি। চলো হেডিং লাগাও গ্যালাক্সি, গ্যালাক্সি, গ্যালাক্সি। চলো গ্যালাক্সি। স্টারটা শেষ হয়ে গেল? হ্যাঁ স্টার শেষ, গ্যালাক্সিতে নোট করো। এবার লেখো গ্যালাক্সি ইজ আ সিস্টেম অফ, গ্যালাক্সির মধ্যে কতগুলো পয়েন্ট লেখো। মে আই সে আগেন, আবার বলবো? লেখো গ্যালাক্সি ইজ আ সিস্টেম অফ, গ্যালাক্সি ইজ আ সিস্টেম অফ
millions or billions. Galaxy is a system of millions or billions of stars. Galaxy is a system of millions or billions of stars, comma, together with gas and dust, together with gas and dust, comma, held together by gravitational attraction, full stop. তাহলে এবার আমি একটা ছবি তোমাদের দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা গ্যালাক্সিস দেখতে পাচ্ছ, হ্যাঁ, শেপ অ্যান্ড সাইজ, শেপ, গ্যালাক্সির শেপ দেখতে পাচ্ছ, ব্যারেড স্পাইরাল, ইরেগুলার, স্পাইরাল, পিকুলিয়ার, এলিপ্টিক্যাল, লেন্টিকুলার। ওকে, সো তোমরা যদি দেখো একবার, এইটাকেই খেয়াল করো একবার, দেখে এখানে অসংখ্য এই যে যেখানে যেখানে লাইট যা কিছু দেখছো, এগুলো সবই কিন্তু নক্ষত্র। তার মানে এই একটা গ্যালাক্সির মধ্যে মিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ স্টার্স রয়েছে। বুঝতে পারছো কি বলেছি? তারা টুগেদার উইথ গ্যাস অ্যান্ড ডাস্ট, হেল্ড টুগেদার বাই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, এরা একে অপরের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য রয়েছে। আমাদের সূর্য এই গ্যালাক্সিতে কিন্তু গ্যালাক্সির সেন্টারকে কেন্দ্র করে ঘুরছে, হ্যাঁ। সো এটা একটু বাদে আলোচনা করি। তাহলে তোমরা ছবি দেখে বুঝতে পারছো যে আসলে ব্যাপারটা কি আলোচনা হচ্ছে, যে গ্যালাক্সি ইজ আ সিস্টেম অফ মিলিয়ন্স অর বিলিয়ন্স অফ স্টার্স টুগেদার উইথ গ্যাস অ্যান্ড ডাস্ট, হেল্ড টুগেদার বাই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। ক্লিয়ার? কেউ কিন্তু একে অপরকে ছেড়ে কোথাও চলে যাবে না, প্রত্যেকের টানে জড়িয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, একটা জোকস মনে পড়লো এটার পরে, একটু শোনাবো। একটা ছেলেকে তার মাস্টারমশাই জিজ্ঞেস করেছে, এই বলতো পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে কেন? হ্যাঁ, তো উত্তর দিচ্ছে, নিশ্চয়ই ধান্দা আছে। ওকে, চলো তাহলে, পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। নেক্সট পয়েন্ট বলবো? হ্যাঁ দাদা। ওকে, লেখো, in larger group, comma, galaxies are called clusters. In larger group, galaxies are called clusters. Okay, in larger group, comma, galaxies are called clusters. তাহলে এইরকম বহু 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 গ্যালাক্সিস যখন একসাথে থাকবে, তখন তাকে কি বলা হবে? ক্লাস্টার্স বলা হবে। নেক্সট পয়েন্ট লেখো, বেসড অন দেয়ার সাইজ অ্যান্ড শেপ, বেসড অন দেয়ার সাইজ অ্যান্ড শেপ, বেসড অন দেয়ার সাইজ অ্যান্ড শেপ, বেসড অন, যদি কেউ বানান না লিখতে পারো সঙ্গে সঙ্গে কিন্তু জিজ্ঞেস করবে, হ্যাঁ, তা বলে ভুলভাল লিখবে না। ওকে, লেখো, বেসড অন দেয়ার সাইজ অ্যান্ড শেপ, কমা দাও, গ্যালাক্সিজ ওয়্যার ক্যাটাগরাইজড ইন্টু টু টাইপস, গ্যালাক্সিজ ওয়্যার ক্যাটাগরাইজড ইন্টু টু টাইপস। তাহলে সাইজ এবং শেপ অনুসারে গ্যালাক্সিকে কটা ভাগে ভাগ করা যেতে পারে? দুভাগে। ভেরি গুড। হাইফেন দিয়ে এ দাগ দিয়ে লেখো। আর একবার দাদা রিপিট করুন। হ্যাঁ, আমি বললাম কি যে গ্যালাক্সিসগুলোকে তাদের সাইজ অ্যান্ড শেপ অনুসারে, হ্যাঁ, সাইজ অ্যান্ড শেপ অনুসারে একে দুটো ভাগে ভাগ করা হয়, টু টাইপস। ওকে, দুটো ভাগে ভাগ করা হয়। সেই দুটো ভাগ কি? এ দাগ দিয়ে লেখো যে রেগুলার গ্যালাক্সি
আচ্ছা, রেগুলার গ্যালাক্সিসের মধ্যে লিখে রাখো যে দে হ্যাড এ পার্টিকুলার শেপ। এদের একটা নির্দিষ্ট কোনো শেপ থাকবে। সেই শেপ হতে পারে লেন্টিকুলার, সেই শেপ হতে পারে স্পাইরাল, সেই শেপ হতে পারে এলিপ্টিক্যাল, সেই শেপ হতে পারে ব্যারেড স্পাইরাল। যে কোনো একটা রেগুলার শেপ যদি কোনো গ্যালাক্সির থাকে তাহলে সেটাকে বলা হবে হচ্ছে রেগুলার গ্যালাক্সি। ওকে, আর আরেকটা বলা হবে ইরেগুলার গ্যালাক্সিস। ইরেগুলার ইরেগুলার গ্যালাক্সিস মানে এদের কোনো পার্টিকুলার কোনো শেপ নেই। হ্যাঁ, মানে নট হ্যাভ আচ্ছা, এখানে হ্যাড লিখেছি, এটা হ্যাভ লেখা উচিত। দে হ্যাভ আ পার্টিকুলার শেপ। এখানে লেখো নট হ্যাভ এনি পার্টিকুলার শেপ, ওকে। আচ্ছা, দেখি আমাকে উত্তর দাও। আজকে আমরা দুটো ভোক্যাব শিখেছি। কি সেই দুটো ভোক্যাব? 1 নাম্বার 2 নাম্বার। আজকে আমরা দুটো ভোক্যাব শিখেছি। কি? অ্যাকুরেট, কোলেস একটা। ভেরি গুড। অ্যাকুরেট, একটা হচ্ছে কোলেস। And বানানটা accurate. দেখো, COALESCE, কোলেস। বাহ। আরেকটা কি? একত্রিত হওয়া, হ্যাঁ, আরেকটা হচ্ছে Accurate. অ্যাক্রিট। অ্যাকুরেট, অ্যাক্রিট Accurate. বলো, অ্যাক্রিট, ACCRETE, অ্যাক্রিট। তো দেখো কোলেস অ্যান্ড অ্যাক্রিট এটা কিন্তু সিনোনিমাস। ওকে, কোলেস মানেও একত্রিত হওয়া আর অ্যাক্রিট মানেও তাই। সো এই দুটো শব্দ কিন্তু শিখলে আজকে। ওকে, বেশ। তাহলে চলে এসো, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কোহেশন আছে, কোহেশন। আচ্ছা, কোহেশন। হ্যাঁ, চলো, কোহেশনটা তোমরা আগেও পড়েছো, ওই জন্য ওটা নতুন নয়। কিন্তু আমার মনে হয়েছে যে এই দুটো শব্দ তোমাদের কাছে নতুন। একবার বলো তো ঠিক কি না? কোলেস অ্যান্ড অ্যাক্রিট শব্দ। হ্যাঁ দাদা, ঠিক। বাকি কোহেশনটা আমরা আগে শুনেছি, তাই না? হ্যাঁ, ওকে, চলো। তাহলে কোহেশন মানে কি? এই সিনোনিমাস, একই। ওটাও একত্রিত, একত্রিত, কোহেশন মানে একসাথে আসা, এক জায়গায় আসা, জড়ো হওয়া। ঠিক, বেশ, ভেরি গুড। সংহতি। হ্যাঁ, তাহলে চলো আমরা দেখলাম যে গ্যালাক্সিকে শেপ অ্যান্ড সাইজ অনুসারে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে রেগুলার গ্যালাক্সিস, মানে যাদের একটা পার্টিকুলার শেপ আছে, আর একটা হচ্ছে ইরেগুলার গ্যালাক্সিস, যাদের কোনো পার্টিকুলার শেপ নেই। ওকে, আচ্ছা, দেখো, আর এবার নেক্সট পয়েন্ট করো। নেক্সট পয়েন্ট করে লেখো তো। দেখো, রেগুলার গ্যালাক্সিস আর ফার্দার FURTHER. Okay, regular galaxies are farther of different types. রেগুলার গ্যালাক্সিগুলো আরও ভিন্ন পদ্ধতির হয়, ভিন্ন টাইপের হয়। সেগুলো কি লিখবো আমরা এখন, তারপরে ছবি দেখাবো। লিখেছো এই পয়েন্টটা? রেগুলার গ্যালাক্সিজ আর ফার্দার অফ ডিফারেন্ট টাইপস। লিখে হাইফেন দাও। হাইফেন দিয়ে লেখো স্পাইরাল গ্যালাক্সিজ, SPIRAL, স্পাইরাল গ্যালাক্সিজ। লিখেছো? তো কমা দিয়ে লেখো দ্য ব্যারেড স্পাইরাল গ্যালাক্সিজ। দ্য ব্যারেড, BARRED, দ্য ব্যারেড স্পাইরাল galaxies, the barred spiral galaxies। আরেকটা লিখে রাখো and elliptical galaxies, ওকে, elliptical galaxies। এবার এটা এদেরটা একটু ছবি দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো, এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ। সো এইটা বুঝতে পারছো যে এইটা হচ্ছে ইরেগুলার গ্যালাক্সিস। দেখো, এই ইরেগুলার গ্যালাক্সিসের কোনো শেপ নেই, দেখতে পাচ্ছ? দেখো কতটা বিস্তর জায়গা জুড়িয়ে রয়েছে, কোনো ধরনের কোনো শেপ নেই, পারফেক্ট শেপ নেই, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু ব্যারেড স্পাইরাল দেখো, এর নির্দিষ্ট একটা শেপ আছে। স্পাইরালের দেখো নির্দিষ্ট একটা শেপ আছে। লেন্টিকুলার দেখো একটা নির্দিষ্ট শেপ আছে। এলিপ্টিক্যাল দেখো একটা নির্দিষ্ট শেপ আছে, বুঝতে পারছো? পিকুলিয়ার এর একটা দেখো নির্দিষ্ট শেপ আছে। তার মানে এরা সবাই হচ্ছে রেগুলার গ্যালাক্সির মধ্যে পড়বে। আর ইরেগুলার গ্যালাক্সি মানে যার কোনো পার্টিকুলার কোনো শেপ নেই। এখন ঘটনা হচ্ছে, দাদা আমাদের গ্যালাক্সিটা কোনটা? আমাদের গ্যালাক্সিটা কি এটা না এটা?
সো মনে রাখবে আমাদের গ্যালাক্সি এটা, মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে একটা ব্যারেড স্পাইরাল গ্যালাক্সি। কেন ব্যারেড? আসলে এই যে দেখতে পাচ্ছ একটা গ্যালাক্সির মধ্যে এইখান থেকে এই পর্যন্ত একটা বার লাইক সামথিং, ক্যান ইউ ফাইন্ড ইট? হ্যাঁ, একটা বার দেখতে পাচ্ছ, মানে এটাকে বলা যেতে পারে না যে বার লাইক স্ট্রাকচার, বার লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে কি না? তো সেই কারণে এটাকে বলা হয় ব্যারিড বা বার্ড, যাই বলো না কেন, স্পাইরাল। এটাও স্পাইরাল, এটাও স্পাইরাল, বাট এর মাঝখানটা সেন্টার নয়, এর মাঝখানটা বারের মতো। আর স্পাইরালেরটা তফাৎ কি, এটা সেন্টার, জাস্ট এরকম সেন্টার মতো। হ্যাঁ, সো আমাদের গ্যালাক্সি কিন্তু এই ব্যারিড স্পাইরাল গ্যালাক্সি। এবার এখান থেকে তোমাদের একটু দেখাই যে আমরা এই ব্যারিড স্পাইরাল গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এখানে আমরা কোথায় থাকি। এই দেখো, এইটা দেখো, এইটা একটা ব্যারিড স্পাইরাল গ্যালাক্সি। তোমরা যদি দেখতে পারো যে এই দেখো গ্যালাকটিক্যাল বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে গোল করে দেখো লং একটা বার দেখতে পাচ্ছ, এই যে গোলের মতন করে লেখা রয়েছে এই যে এই পর্যন্ত, এই যে। তাহলে এইটা হচ্ছে গ্যালাক্সির সেন্টার, ঠিক আছে। এবার এই গ্যালাক্সির অনেকগুলো আর্ম আছে। এখন কথা হলো আর্ম কি দাদা? দেখো এইখান থেকে দেখো এই একটা আর্ম বেরিয়ে গেছে, এইখান থেকে দেখো এই একটা আর্ম বেরিয়ে গেছে, এখান থেকে দেখো এই একটা আর্ম বেরিয়ে গেছে, এখান থেকে দেখো এই একটা আর্ম বেরিয়ে গেছে। তো এইরকম স্পাইরাল গ্যালাক্সির মধ্যে বা ব্যারিড স্পাইরাল গ্যালাক্সির মধ্যে দেখো এই যে এখান থেকে একটা আর্ম বেরিয়ে গেছে, এরকম বিভিন্ন মানে বহু বহু আর্ম থাকে, ঠিক আছে। সেই আর্মগুলোর মধ্যে আমাদের সোলার সিস্টেম কোথায় অবস্থান করছে? এই দেখো এইখানে আমাদের সোলার সিস্টেম অবস্থান করছে। তাহলে আমাদের সোলার সিস্টেম কোন আর্মের মধ্যে আছে? মনে রাখবে যে অরিয়ন সিগনাস আর্ম। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে আমাদের মিল্কি ওয়ে আমাদের সোলার সিস্টেম কোথায় আছে না, আমাদের সোলার সিস্টেম আছে হচ্ছে অরিয়ন সিগনাস আর্মে, ঠিক। তাহলে ব্যারিড স্পাইরাল গ্যালাক্সি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, তার অনেকগুলো আর্ম আছে, সেই আর্মের মধ্যে অরিয়ন সিগনাস আর্মে আমাদের সোলার সিস্টেম রয়েছে। তাহলে একটা জিনিস বুঝতেই পারছো যে এই যে সোলার সিস্টেম মানে এই সোলার সিস্টেমের মধ্যে সান আছে, তাকে কেন্দ্র করে অনেক গ্রহরা ঘুরছে। তাহলে সান দেখো এটা হচ্ছে সেন্টার অফ দিস গ্যালাক্সি, তো তাকে প্রদক্ষিণ করে ঘুরছে, বুঝতে পারলে। এবার আমাদের এই সূর্য এইখান থেকে এই গ্যালাক্সির সেন্টারকে ঘুরে 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 আবার এইখানে যখন আসবে, এটা কত সময় লাগে বলো তো? 220 মিলিয়ন 26 কোটি 220 মিলিয়ন ইয়ার্স সময় লাগে, ওকে, অ্যাপ্রক্স। এর আগে কি লেখা আছে? অ্যাপ্রক্স। তাহলে অ্যাপ্রক্স 220 মিলিয়ন বছর এর সময় লাগে একটা পাককে এখানে পৌঁছাতে, ওকে, একবার এই গ্যালাক্সি সেন্টার থেকে মুভ করতে, ঠিক আছে। চলো এবার আমরা নোটগুলোকে নেব। আমরা কি তাহলে জিনিসগুলোকে একটু ভিজুয়ালাইজ করতে পেরেছি? হ্যাঁ দাদা। ওকে, বেশ। চলো তাহলে এবার এর পরের নোটটা নাও, নেক্সট নোট নাও। লেখো মিল্কি ওয়ে ইজ আ ব্যারেড স্পাইরাল গ্যালাক্সি, BARRED। মিল্কি ওয়ে ইজ আ ব্যারেড, দাদা প্রথম থেকে একটু বলুন না, হ্যাঁ একটু স্পেলিংটা। BARRED, ব্যারেড। তাহলে প্রথম থেকে পয়েন্ট হচ্ছে মিল্কি ওয়ে ইজ আ ব্যারেড স্পাইরাল গ্যালাক্সি, ফুল স্টপ। ওকে, এবার নেক্সট পয়েন্ট লেখো, একটা নতুন গ্যালাক্সি ডিসকভার করা হয়েছে। ডু ইউ নো হোয়াট ইজ দ্য নেম অফ ইট? স্টারবার্স্ট। হ্যাঁ, লেখো আ নিউ গ্যালাক্সি ডিসকভার্ড, হাইফেন দিয়ে লেখো সিঙ্গেল কোটের মধ্যে স্টারবার্স্ট, STAR। ইজ ডিসকভার্ড হবে তো স্যার? ইজ ডিসকভার্ড, হ্যাঁ, ডিসকভার্ড বলে লেখো, আমি কোনো ভার্ব ওখানে দিইনি, ঠিক আছে। তাহলে আমি বললাম যে নিউ গ্যালাক্সি ডিসকভার্ড, যার নাম কি? স্টারবার্স্ট। স্টারবার্স্ট বানানটা একটু বলবেন স্যার, কি লিখেছেন? STARBURST, স্টারবার্স্ট, ওকে, স্টারবার্স্ট গ্যালাক্সি where new stars just seem to
where new stars just seem to seem মানে মনে হওয়া, just seem to burst out very quickly, seem to burst out very quickly, full stop. আমি পয়েন্টটাকে আরও একবার পড়ছি। নিউ গ্যালাক্সি ডিসকভার্ড, হাইফেন দিয়ে নাম লিখতে বললাম, স্টারবার্স্ট গ্যালাক্সি, ওয়ের নিউ স্টার্স জাস্ট সিম টু বার্স্ট আউট ভেরি কুইকলি, অর্থাৎ নতুন একটা গ্যালাক্সি আবিষ্কৃত হয়েছে যার নাম স্টারবার্স্ট রাখা হয়েছে এবং সেইখানে তারাগুলো সবেমাত্র বার্স্ট আউট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হয়েছে এই পয়েন্টটা? হ্যাঁ মানে স্যার কি মানে Next point. দেখতে পাওয়া স্যার? হ্যাঁ, আরেকবার বলুন। বাস্ট আউট মানে কি দেখতে পাওয়া? না, বার্স্ট আউট মানে সবেমাত্র এটা সৃষ্টি হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ ওকে স্যার। চলো নেক্সট পয়েন্টে লেখো, দ্য ডিস্ট্রিবিউশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি, দ্য ডিস্ট্রিবিউশন অফ, দেখো যেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আমি ঠিক সেই পয়েন্টগুলোকে লেখাচ্ছি। দ্য ডিস্ট্রিবিউশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি, the distribution of matter and energy, the distribution of matter and energy was not even even in the early universe, in the early universe. আচ্ছা, এই পয়েন্টটাকে কেউ আমায় একটু এলাবোরেট করতে পারবে কি বলা হচ্ছে এই পয়েন্টের মাধ্যমে? দ্য ডিস্ট্রিবিউশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ওয়াজ নট ইভেন ইন দ্য আর্লি ইউনিভার্স। মানে ইভেনলি স্প্রেড ছিল না, প্রাথমিক কোনো জায়গায় হয়তো ডেনসিটি বেশি, কোনো জায়গায় ডেনসিটি কম, বিভিন্ন Very good. রকম ভাবে স্প্রেড ছিল। ভেরি গুড। তাহলে আর্লি ইউনিভার্সের কথা যখন আমরা বলবো, সেই আর্লি ইউনিভার্সে যে ডিস্ট্রিবিউশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি সেটা সমান ছিল না। ইভেন মানে সমতাযুক্ত বা সমান ছিল না। ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট লেখো, দিজ ইনিশিয়াল density differences, these initial density differences, differences, these initial density differences gave rise মানে কি? জন্ম দিয়েছিল। জন্ম দেওয়া। ভেরি গুড। হ্যাঁ, these initial density differences gave rise to, মনে রাখবে give rise to জন্ম দেওয়া, তাহলে gave rise to জন্ম দিয়েছিল কিসের? differences in gravitational forces, differences in gravitational forces, স্যার give rise to gave rise to differences in gravitational forces. These initial density differences gave rise to differences in gravitational forces, and it caused the matter, and it caused CAUSED, and it caused the matter to get drawn together. It caused the matter to get drawn together, DRAWN, drawn together, draw together মানে কি? একত্রিত করা, এক জায়গায় আসা, drawn together। জিনিসটাকে একবার ভিজুয়ালাইজ করো। তোমরা একবার দেখো, এই যে গ্যালাক্সিটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই এলিপ্টিক্যাল, এইটাকেই দেখো। এখানে দেখতে পাচ্ছ যে এই গ্যালাক্সিটা কতটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
তা সত্ত্বেও দেখো তো এই যে যে সমস্ত জায়গাগুলোতে এই যে কালো কালো দেখতে পাচ্ছ, এই জায়গায় ডেনসিটিটা বেশি হবে না এরকম জায়গায় ডেনসিটিটা বেশি হবে? এইখানে ডেনসিটি বেশি হবে না এইখানে ডেনসিটি বেশি হবে বলো? কালো জায়গা। কালো জায়গাতে। তাহলে আর্লি যে ইউনিভার্স আমাদের ছিল সেই জায়গাতে না ইভেনলি সমস্ত এনার্জি বা ম্যাটারের ডিস্ট্রিবিউশন ছিল না। আর এই ডিফারেন্সেসের জন্য, এই ডেনসিটি ডিফারেন্সেসের জন্য কি হয়েছিল না, গ্র্যাভিটেশনাল ফোর্সের ভিন্নতা তৈরি হয়েছিল। আর এই গ্র্যাভিটেশনাল ফোর্সেসের ভিন্নতা তৈরি হওয়ার জন্য জায়গায় জায়গায় ম্যাটারগুলো একে অপরের কাছাকাছি চলে এসেছিল। অর্থাৎ যেখানে যেখানে গ্র্যাভিটেশনাল পুল বেশি সেখানে সেখানে একে অপরের কাছে এসে গেছে, যেখানে যেখানে গ্র্যাভিটেশনাল পুল কম সেখানে সেখানে ছড়িয়ে রয়েছে। এই ঘটনার কারণের জন্যই আজকে তোমরা এই গ্যালাক্সিগুলোর শেপ এইরকম দেখতে পাচ্ছ। তাহলে গ্যালাক্সিগুলোর শেপ এইরকম কেন দেখতে পাচ্ছ? কারণ জায়গায় জায়গায় এদের গ্র্যাভিটেশনাল পুল অনেক কম, জায়গায় জায়গায় অনেক বেশি, যার কারণে এই ধরনের শেপ বা আকার আকৃতি তৈরি হয়েছে। এই জিনিসগুলোকে তোমরা সবাই রিলেট করতে পারছো তো বিষয়টা যা পড়ছো তার সাথে? হ্যাঁ দাদা। ওকে, ভেরি গুড। চলো নেক্সট পয়েন্ট লিখো। নেক্সট পয়েন্ট লিখো, these THEC, these formed the basis for these formed the basis for these formed the basis BASES, বেস মানে ভিত্তি, these formed the basis of basis for development of galaxies, যেটা আমি বললাম একটু আগে সেটাই তোমরা লিখলে যে these formed the basis for development of galaxies। আর এই ঘটনাই একটা গ্যালাক্সির ডেভেলপমেন্টের ভিত্তি হিসাবে কাজ করেছে। ফুল স্টপ। নেক্সট পয়েন্ট বলবো? হ্যাঁ, দ্রুত হাত চালাও, লেখো। A galaxy starts to form a galaxy starts to form a galaxy starts to form by accumulation বানানটা শুনে লিখবে ACCUMULATION, accumulation। তাহলে কি বললাম আরেকবার বলছি, a galaxy starts to form, একটা গ্যালাক্সি তৈরি হতে শুরু হয়েছিল বাই অ্যাকুমুলেশন অফ, অ্যাকুমুলেট করে, কি অ্যাকুমুলেট করে? অ্যাকুমুলেশন অফ পর্যন্ত লিখেছো? অ্যাকুমুলেশন অফ হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, accumulation of hydrogen gas in the form of a very large cloud, in the form of a very large cloud, in the form of very large cloud। বলো তো এই যে যে লার্জ লার্জ ক্লাউডগুলো, এইগুলোকে আমরা ভূগোলের ভাষায় কি বলি? ইন দ্য ফর্ম অফ লার্জ ক্লাউডস, এই যে হাইড্রোজেন গ্যাসের এই যে যে বড় বড় যে গ্যাস ক্লাউডগুলো, এগুলোকে আমরা কি বলি? নেবিউলা বলি, মনে নেই? নেবিউলা। হ্যাঁ, তাহলে লিখে রাখো, এটা একসাথে লিখে রাখো, এমন করে লেখো। আমি প্রথম থেকে আরেকবার বলছি। আমি বললাম যে এ গ্যালাক্সি স্টার্টস টু ফর্ম by accumulation of hydrogen gas in the form of a very large cloud, এবার লেখো called nebula, NEBULA, called nebula, 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 full stop। next point লেখো, eventually means ধীরে ধীরে, gradually, eventually growing nebula, eventually growing nebula develops
how it develops? Localized, লেখো localized, LOCALISED, localized clumps of gas, localized clumps of gas, full stop. ফুল স্টপ। নেক্সট পয়েন্ট বলবো, একটু স্যার পুরো সেন্টেন্সটা ইভেন্চুয়ালি গ্রোয়িং। ইভেন্চুয়ালি গ্রোয়িং নেবুলা হ্যাঁ ডেভেলপস লোকালাইজড ক্লাম্পস অফ গ্যাস। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, ফুল স্টপ। ফুল স্টপ দিয়েছো, তারপর পয়েন্টটা লেখো, দিস ক্লাম্পস কন্টিনিউ টু গ্রো, these clumps of gas, এমনটা লেখো, these clumps of gas, these clumps of gas continue to grow, these clumps of gas continue to grow into, these clumps of gas continue to grow into even denser gaseous bodies, to grow into even denser, DENSER, denser মানে গাঢ়তম, denser gaseous bodies, grow into even denser gaseous bodies, comma, giving rise to formation of stars, giving rise to formation of stars, full stop। তাহলে তোমরা জিনিসগুলোকে রিলেট করতে পারছো? ওই স্টার ফর্মেশনের মধ্যে যে ঘটনাটা দেখেছিলে সেটা এখান থেকে রিলেট করতে পারছো বিষয়গুলো, যে দিস ক্লাম্পস অফ গ্যাস কন্টিনিউ টু গ্রো ইনটু ইভেন ডেন্সার, মানে তোমরা দেখেছিলে না স্টার ফর্মেশনে যে গ্যাস ক্লাউডটা ধীরে ধীরে ডেন্সার হতে লাগলো, মানে কনডেন্সড হতে লাগলো, যত কনডেন্সড হবে তত ডেন্সিটি বাড়বে। তো সেই ক্ষেত্রে এই ডেন্সার গ্যাসিয়াস বডিজগুলো কি করতে লাগলো, গিভিং রাইজ টু ফর্মেশন অফ স্টার্স। বুঝতে পারলে? তাহলে যদি বলা হয় স্টার্সদের মা কে, উত্তর কি আসা উচিত? গ্যাস, নেবিউলা, তাই না? নেবুলা। হ্যাঁ, ভেরি গুড। হয়েছে এই পয়েন্টটা লেখা। লাস্ট একটা পয়েন্ট লিখে আজকে শেষ করো। আগামী দিন থেকে আমি এই পয়েন্টগুলোকে তোমাদের স্লাইডে দিয়ে দেব, যাতে করে স্ক্রিনশট নিয়ে বাড়িতে বসে লিখে নিতে পারবে। ঠিক, এই কারণ এই যে ডিকটেশন যখন দিচ্ছি, ডিকটেশন একটা সুবিধা আছে, ডিকটেশন লিখতে লিখতে না অনেকটা লেখা প্র্যাকটিস হয়, সাথে সাথে পড়াটাও একবার হতে থাকে, কারণ তুমি কানে শুনছো এবং লিখছো, তো সো এটারও উপকারিতা আছে। তবুও চেষ্টা করব যাতে নেক্সট ক্লাস থেকে আমি এটাকে স্লাইডে আনার, যেটা আমার ডিকটেশন দেওয়ার প্রয়োজন বলে মনে করব সেটা আমি ডিকটেটই করব। আর এই বেসিক পয়েন্টসগুলোকে ওই যেমন করে আজকে দুপুরবেলায় ওই পলিটিতে দেখবা কিছু পয়েন্ট আমি স্লাইডে করে দিয়েছিলাম, তাই না? তাহলে ওইটা যদি স্লাইডে না করে লেখাতাম অনেকটা টাইম লাগতো। সো এটা একটা অভিজ্ঞতা আজকে হলো আমাদের। সো সামনের দিন থেকে এই পয়েন্টসগুলোকে আমি অলরেডি স্লাইডে পুট করে দিব, যাতে তোমরা একটা স্ক্রিনশট নিলে ওটার ব্যাখ্যা হয়ে গেল, পরে নোট করে নেবে ওখান থেকে, তাই না? এটা করলে ভালো হয় না, বলো তোমাদের কি মত? ভালো হয় এটা করলে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা খুবই ভালো। ঠিক আছে, চলো লাস্ট একটা পয়েন্ট লেখো। দ্য ফরমেশন অফ স্টার্স ইজ, দ্য ফরমেশন অফ স্টার্স is believed, the formation of stars is believed, the formation of stars is believed, BELIEVED, is believed to have taken place, to have taken place some, to have taken place some 5 to 6 billion years ago, 5 to 6 BYA, okay, 5 to 6 BYA, BYA means billion years ago। তো এই এটা শর্ট ফর্ম হিসেবে তোমরা লিখবে billion years
এগো, BYA। ওকে, চলো এটাই থাক। নেক্সট ডে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটাকে একটু অবজার্ভ করার চেষ্টা করব, ওখান থেকে কিছু প্রশ্ন আসে কি না। তারপর প্ল্যানেট তৈরি হওয়ার যে কয়েকটা থিওরি আছে ওই কয়টা থিওরিকে দেখব, অ্যান্ড দেন আমরা মুভ করব হচ্ছে আমাদের সোলার সিস্টেমের উপরে মুভ করব। তো সোলার সিস্টেমের ওপরে যা কিছু আমাদের জানবার আছে ওইটাকে কমপ্লিট করার পরে মোটামুটি আমাদের সামনে আর দুটো ক্লাস লাগবে। সামনে দুটো ক্লাসের মধ্যে আমরা ফিজিক্যাল জিওগ্রাফিটাকে না কমপ্লিট করে ফেলবো। ওকে, আর ফিজিক্যাল জিওগ্রাফিটা কমপ্লিট হলেই আমরা যে সিলেবাসটা এই যে এখানে দেখতে পাচ্ছি, সরি এইখানে দেখতে পাচ্ছি, এটাতে শুরু করব। হ্যাঁ, ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ স্যার, এই গ্যালাক্সি গুলো কাকে প্রদক্ষিণ করে? গ্যালাক্সিগুলো মুভস ফ্রিলি। গ্যালাক্সিগুলো দেখো, গ্যালাক্সিগুলো যদিও একটা ক্লাস্টারেরই পার্ট, ঠিক আছে, বেশ কিছু কিছু গ্যালাক্সি একটা ক্লাস্টার তৈরি করে, ফর্ম করে, ক্লাস্টারগুলো একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। সো এখনও ডিসকভার্ড নয় যে গ্যালাক্সিও আবার কাউকে প্রদক্ষিণ করছে কিনা। ওকে, আরেকবার বলো। নেবিউলাকে প্রদক্ষিণ করে না, নেবুলা ইজ দ্য মাদার অফ স্টার্স। ওকে, নেবুলা ইজ হোয়াট, দেখো নেবুলা মানে হচ্ছে একটা গ্যাসের একটা মেঘ বা একটা গ্যাসের একটা দলা, ঠিক আছে, যেটা কালক্রমে ধীরে ধীরে কনডেনসেশনের মাধ্যমে, কোর ফর্মেশনের মাধ্যমে ধীরে ধীরে একটা স্টারে পরিণত হয়, ঠিক আছে। বাকি ওগুলো তো একটা গ্যালাক্সির পার্ট ওগুলো, ঠিক আছে। মানে আমি যদি আজকে বলি যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আজকে কি নতুন কোনো নক্ষত্রের জন্ম হলো, উত্তর হবে হ্যাঁ হতে পারে। কালকে কি নতুন কোনো নক্ষত্রের জন্ম হবে, হ্যাঁ হতে পারে। পরশুদিন, হ্যাঁ হতে পারে। এখন কি হচ্ছে, হ্যাঁ এখনও নক্ষত্রের জন্ম হতে পারে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে আমাদের গ্যালাক্সি এত বড়, এত বিশাল যে সেই জায়গায় এই সমস্ত সতত প্রক্রিয়া ঘটে চলেছে। বুঝতে পারলে? বেশ, তাহলে কি এমন মনে হয় না যে এরকম পৃথিবী আরো কত মিলিয়ন বিলিয়ন রয়েছে? আমাদের মতন এরকম মানুষজন তো থাকতেই পারে, তাই না? ওই যে যে পিকে সিনেমাটার মধ্যে একটুখানি এটা ভিজুয়ালাইজ করা হয়েছিল না, যে এরকম একটা ব্যাপার থাকতে পারে। ভালোই ছিল, খুব ভালো। যাক, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাই খুব খুব ভালো থেকো। গুড নাইট টু অল। গুড নাইট। আরেকবার বলছি ক্লাস শেষ করার আগে, ভূগোলের যেটা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ভূগোলের, ওইটাকে কিন্তু সবাই পড়ে ফেলো, ঠিক আছে। আর কিছু ভুল দেখো ভাই, আসলে কিছু স্ট্যাটিক জায়গা থেকে কিছু ভুল থাকতে পারে, আমি থাকবে না এমন বলছি না, কিন্তু ওইগুলোকে যদি একটু কনফিউশন তৈরি হয় একবার গুগল করে, ইন্টারনেট করে একবার একটু দেখে নিও, ঠিক আছে। ওকে, চলো, কারণ টাইপস অফ কোয়েশ্চেন সম্পর্কে একটু জানানো আর কি। চলো, আর বিশেষ সেরকম ভুল নেই বলে আমার মনে হয়, দু একটা জায়গা থাকলেও থাকতে পারে। ঠিক আছে, তাহলে